মেজর ধ্রুব মাহবুবের বউ বিয়ে থা করে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন স্যার। কথাটা চিৎকার করে বলল আর্মি অফিসার নীরব আয়মান। কথাটা শুনে অবসরপ্রাপ্ত অফিসার ধ্রুবর বাবা বিস্মিত হয়ে গেলেন। অবাক চোখে তাকালেন প্রাণপ্রিয় বন্ধুর দিকে, কিন্তু বন্ধুর নিচু মস্তিষ্ক দেখে কিছু জিজ্ঞেস করতে পারলেন না তিনি। বিয়ে বাড়ি থমথমে অবস্থা। বিয়ে না করে পালিয়ে গেলে একটা কথা ছিল, কিন্তু বিয়ে করে কবুল বলে একজন বউ কিভাবে পালাতে পারে? বিষয়টা অবশ্যই চিন্তার। ধ্রুব মাথায় পাগড়ি খুলে ছুঁড়ে ফেললো অধরে। রাগে গজগজ করতে করতে নিজের বাবার দিকে তাকালো। প্রথমবারের মতো বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলল সে। আমি শুধু তোমার কথাতে গুরুত্বপূর্ণ সব কাজ রেখে বিয়ে করতে চলে এসেছি বাবা। তোমার পছন্দের পাত্রীকে না দেখে বিয়েও করে নিলাম, কিন্তু তোমার পছন্দের বন্ধুর মেয়ে তো পালিয়ে গেছে। আমার সময় নষ্ট হলো বাবা, আর আমার ক্যারিয়ারে দাগ লেগে গেল। সবাই আজ থেকে জানবে মেজর ধ্রুব মাহবুবের বউ কবুল বলে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। কন্যার পিতা কন্যার মা তার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। জনসম্মুখে বিশ্রী ভাষায় গালি দিয়ে বললেন, তোর মেয়ের এত বড় সাহস! আমার মান সম্মান সব শেষ করে পালিয়ে গেল। কোন না কোন ছেলের সাথে ভেগেছে। তোর জন্য হয়েছে এসব। তুই কোথায় থাকিস? মাইয়ার খেয়াল রাখিস নি কেন? ধ্রুব বিস্ময়ে কথা বলতে ভুলে গেল। ধ্রুবর বাবা অবসরপ্রাপ্ত একজন আর্মি অফিসার ফাহিম মাহবুব হুঙ্কার ছাড়লেন, নিজের বউয়ের সাথে কেমন ব্যবহার তোর রমজান! আমি তোকে বন্ধু ভেবে তোর মেয়ের সাথে আমার ছেলের সম্বন্ধ করেছি, কিন্তু আমি জানতাম না তুই এত কুৎসিত। যদি জানতাম তবে আজ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। যে মেয়ের বাবা এমন কুৎসিত আচরণ নিজের স্ত্রীর সাথে করতে পারে, তার মেয়ে ঠিক কিরকম হতে পারে তার সম্পর্কে ধারণা আমার হয়ে গেছে। না নিজে ভালো স্বামী হতে পেরেছিস, আর না নিজে মেয়েকে ভালো শিক্ষা দিতে পেরেছিস। আমি যদি তোর এই রূপটা আগে দেখতাম, নিজের ছেলের কাছে আমি আজ ছোট হয়ে গেলাম। নীরব পরিস্থিতি সামলাতে বলল, স্যার, আমি তো আপনার কথাতে ম্যাডামের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছিলাম। আর কোনো বয়ফ্রেন্ড নামক কালসাবুত ছিল না। আমার মনে হয় এটা অন্য কেস। ধ্রুব দাঁতের দাঁত চেপে বলল। কি বলতে চাইছো তুমি? নীরব অসহায় কণ্ঠে বলল, সেটা তো জানি না স্যার, তবে ম্যাম অন্য কারোর সাথে পালিয়ে গেছেন সেটা আমি বিশ্বাস করি না। তার কোনো বয়ফ্রেন্ড তো দূরে থাক, কোনো ছেলে জাস্ট ফ্রেন্ডও নেই। এবার কথা বললেন কনের মা মিথিলা বেগম। আমার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে যেতে পারে না বেআইন। এতে অন্য কোনো কারণ আছে। আমি তো মা, ওকে খুব ভালো করেই চিনি। ধ্রুব কপাল চেপে ধরল নিজের। আশ্চর্যের বিষয় হলেও সত্যি সে তার পালিয়ে যাওয়া বউয়ের নামটাও জানে না। বিয়ে পড়ানোর সময় বললেও ও খেয়াল করেনি হয়তো। মেয়েটি কে সে দেখেও নি। তার বাবা ইমোশনাল ব্ল্যাকমেল করে রীতিমতো তাকে বিয়েতে রাজি করিয়েছেন। নিজের নাম না জানা সদ্য বিবাহিত বউয়ের জন্য ধ্রুবর কৌতূহল হলো কিঞ্চিত। তার বউয়ের যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে তবে পালিয়ে গেল কেন? কথা বলল নীরব। আমার মনে হয় স্যারকে ভয় পেয়ে পালিয়ে গেছেন। ধ্রুব গম্ভীর স্বরে বলল, আমাকে ভয় পাবে কেন সে? আপনাকে দেখলেই তো আবার হাঁটু কাঁপে স্যার। ম্যামের না জানি কি 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 কেঁপেছে। ধ্রুব চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। পৃথিবীর ইতিহাসে গেঁথে গেল প্রথমবারের মতো বিয়ে করে বউ পালিয়ে গেছে, তাও তার মেজর স্বামীকে ভয় পেয়ে। রেল স্টেশনে লাল শাড়ি পরিহিত এক রমণী দাঁড়িয়ে আছে, হাতে একটা ট্রলি ব্যাগ। স্মার্টফোন বের করে সে বারবার কাকে যেন ফোন করছে। ওপাশ থেকে রিসিভ হতেই ক্লান্ত কণ্ঠে বলল, আমি পালিয়েছি ইয়ার, এখন ট্রেনে চেপে বসবো। তুই সব ঠিকঠাক করে রেখেছিস তো? ওপাশ থেকে একটা মিষ্টি গলা শোনা গেল, চিন্তা করিস না, সব ঠিক করে রেখেছি। তুই ট্রেনে করে সোজা ইন্ডিয়া চলাই, আমি স্টেশনে তোকে রিসিভ করব। কথা শুনে রমণীটি স্বস্তির শ্বাস ফেলল। সিমটা বন্ধ করে দিতে হবে তোর সাথে দেখা করে, তারপর নতুন সিম কিনবো ইন্ডিয়ার। থ্যাংক ইউ সুমিত্রা। সুমিত্রা ঈশ্বর তোর সহায় হন বলেই ফোন রেখে দিল। তীব্র সাহস নিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসা মেয়েটি চেপে বসলো ভারতগামী ট্রেনে। দ্রুত বেগে গাড়ি ড্রাইভ করছে ধ্রুব। রাগে মাথা ধপধপ করছে তার। তার বউ তাকে ভয় পেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার, বেচারা। কিন্তু তার পিতা সেটা বিশ্বাস করেছেন। তার মতে তার ছেলের গোমরা মুখ ও দজ্জালের মতো চেহারা দেখে তার একমাত্র বৌমা পালিয়ে গেছে। ধ্রুব ড্রাইভ করতে করতে স্টেশনে চলে এসেছে। তার বিবাহিত বউয়ের ফোনের লোকেশন লাস্ট এখানেই দেখা গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে ইতিমধ্যে।
ধ্রুব দাঁড়িয়ে দেখলো ট্রেনটি ধীরে ধীরে ছুটে চলে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। ইতিমধ্যে ট্রেনের জানলা দিয়ে লাল শাড়ি পরা কাউকে দেখতে পেল সে। মুখটা অস্পষ্ট, তার কেন যেন মনে হলো এটাই তার বউ। ধ্রুব চিৎকার করলো। এই মেয়ে! দুবর চিৎকার শুনলো না কেউই। ট্রেন ছুটে চলে গেছে ততক্ষণে বহুদূর। বলিষ্ঠ শরীর থেকে শেরওয়ানিটা খুলে ছুঁড়ে মারলো পেছনের সিটে। গায়ের সেন্টু গেঞ্জিটা ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে। ধ্রুব সিটে মাথা এলিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। তার বউ তার সামনে দিয়ে চলে গেল, সে আটকাতে পারলো না। নিজেকে এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না। লজ্জায় নাক মুখ লাল তার। যতবার মনে হচ্ছে তার বউ তাকে ভয় পেয়ে পালিয়ে গেছে, ততবারই তার লজ্জা লাগছে। জীবনের এই পর্যন্ত সে শুনে এসেছে হাজারো রমণীর ঘুম উধাও করার ক্ষমতা আছে তার, কিন্তু আজ সে শুনলো বউ উধাও করার ক্ষমতাও আছে তার। ফাহিম মাহবুব একের পর এক ফোন দিচ্ছেন। ধ্রুব সেটা রিসিভ করলো না, বরং দ্রুত ড্রাইভ করলো। তোমার গুণধর বৌমা সম্ভবত ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফেলেছেন। আমি যাওয়ার আগে ট্রেন স্টেশন ত্যাগ করেছে। আর তাছাড়াও আমি তাকে ঠিকঠাক চিনতে পারিনি। যাকে দেখেছি সে আদৌ তোমার বৌমা কিনা আমি নিশ্চিত নই। ফাহিম মাহবুব থমথমে কণ্ঠে বলল। নিজের বউকে চিনতে পারোনি? কেমন স্বামী তুমি? ধ্রুব অকপটে জবাব দিল। তাকে আমি এ জন্মে এখন পর্যন্ত দেখিনি যে দেখলেই চিনতে পারবো। ধেই ধেই করে জিজ্ঞেস করবো, আপনি আমার বউ? ও মাই গড, আপনি আমার বউ? ফাহিম মাহবুব কল কেটে দিলেন। তার জল্লাদ ছেলে আপাতত বউ হারানোর সুখে উল্টাপাল্টা বকছে বলেই ধারণা তার। ছেলেটা সবসময় মেয়েদের থেকে দূরত্ব রেখে এসেছে। তিনি একটা গতি করতে এত চেষ্টা করলেন, শেষে তীরে এসে তরি ডুবে তার একমাত্র ছেলের বউ পালিয়ে গেল। এখন কিভাবে তিনি কি করবেন? ছেলেটা নিশ্চিত এবার নিরুদ্দেশ হবে। এমনিতেও বছরে একবার বাড়িতে পা ফেলে কিনা সন্দেহ। তার উপর ছেলের মা দেশের বাহিরে, তাকে না জানিয়ে তিনি এত সব করে ফেলেছেন। এসে যদি শুনেন তাহলে তাকে আস্ত রাখবেন না, সাথে দোষ তার ঘাড়েই পড়বে। তিনি কেমন মেয়ে পছন্দ করলেন যে কিনা বিয়ে করে পালিয়ে গেল। ফাহিম মাহবুবের মনে হলো বিয়ের মতো গুরুতর একটা সমস্যা জগৎ সংসারে দুটো হতে পারে না। স্টেশনে ট্রেন থেকে নেমে রমণীটি এদিক ওদিক তাকাচ্ছে। ইতিমধ্যে তার দিকে ছুটে এলো কেউ। জড়িয়ে ধরে প্রায় চিৎকার করে বলল, নিনিকা ইয়ার, ওয়েলকাম টু আওয়ার ইন্ডিয়া। নিহিকা হাতে ট্রলি ছেড়ে নিজেও আলিঙ্গন করলো। সুমিত্রা হাসতে হাসতেই বলল, ইস, আমার তো বিশ্বাস হচ্ছে না তুই আমার সামনে। ফটোতে তো ওই বাস্তবে আরো বেশি গ্লো করছিস। ইয়ার, ইউ আর এ বিউটিফুল লেডি নিনিকা। নিহিকা গাল টেনে বলল। তুইও বিউটিফুল সুমিত্রা। সুমিত্রা টলি এক হাতে ধরে আরেক হাতে নীলিকার হাত ধরল। ট্যাক্সিতে করে তারা চলল সুমিত্রাদের বাড়িতে। সুমিত্রার বাড়ি শিলিগুড়িতে, সে স্থানে যাকে নিহিকা পড়েছে বইয়ের মধ্যে। সমরেশ মজুমদারদের সাতকাহন পরে ডুয়ার্সের চা বাগান, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসবের প্রতি অদ্ভুত টান জন্মেছিল তার। মনে মনে আশা করেছিল কখনো ভাগ্যে সুপ্রসন্ন হলে প্রিয় লেখকের লেখায় পড়া জায়গাগুলোতে নিজের পায়ের ধুলো ফেলবে। নিহিকা ট্যাক্সিতে বসে চারপাশে দেখছে। সমরেশ মজুমদার যে এরকম বর্ণনা দিয়েছিলেন তেমন নয়, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। যুগের সাথে সাথে সবকিছুরই বদল হয়েছে। ট্যাক্সি এসে থামলো সুমিত্রাদের বাড়ির সামনে। সুমিত্রা ভাড়া দিয়ে নেমে পড়লো। নিহিনিকাকে নিয়ে হাঁটা ধরলো বাড়ির পথে। প্রথমে লম্বা একটা রাস্তা সড়কের সাথে, সেই রাস্তার শেষে একটি বাড়ি, মিত্র বাড়ি। সুমিত্রা ডোরবেল বাজালো। মিত্র বাড়ির গিন্নি কাদম্বিনী দেবী দরজা খুলে দিলেন, যিনি সম্পর্কে সুমিত্রার মা। নিনিকাকে নিয়ে সুমিত্রা নিজের ঘরে গেল। আজ থেকে দু বান্ধবী একসাথে থাকবে। দুজনেই গোসল করে যখন টেবিলে এসে বসলো তখন সকাল 7টা। সুমিত্রার পরিবারের সবাই টেবিলে নতুন মানুষ দেখে বারবার তাকাচ্ছে। কথা বলল সুমিত্রা। ও হচ্ছে নিনিকা, আমার বাংলাদেশি বন্ধু। আজ থেকে আমার সাথে থাকবে। মাস্টারে ভর্তি হয়ে গেলে হোস্টেলেই সেটেল হয়ে যাবে, এইরকম প্ল্যান। সুমিত্রার ভাই সৌরভ খেতে খেতে প্রশ্ন করলো। সে তো বুঝলাম, কিন্তু তার পরিবার তাকে একা ছাড়লো যে? বড় কেউ এসে দিয়ে যেতে পারতেন। আসলে দাদা, ওর তেমন কেউ নেই, সেই জন্য নিজ থেকে সব করতে হয়। খাবার টেবিলে নিনিকা টু শব্দ করলো না। তার হয়ে সব উত্তর সুমিত্রাই দিচ্ছিল।
নিনিকা খেতে খেতে ভাবলো খুব শীঘ্রই তাকে হোস্টেলে উঠে যেতে হবে। এভাবে অন্যের পরিবারে থাকাটা ভালো দেখায় না। যদিও সুমিত্রা তাকে প্রোটেক্ট করছে, কিন্তু সুমিত্রার পরিবার যদি সেটা ভালো চোখে না দেখে, তারা যদি জানতে পারে সে বিয়ে থেকে পালিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই তাকে খারাপ ভাববে। সে সুমিত্রা থেকে শুনেছে তাদের ধর্মের বিয়ের অনেক জটিল জটিল সম্প্রদায় আছে, যা নিনিকার ঝং ধরা মাথায় ধরবে না। তার বিয়ের শাড়িটা খয়েরি রঙের ছিল, মাথার ওড়না গহনা সব সে আগেই ব্যাগে রেখে দিয়েছিল, যার কারণে তাকে দেখে মনে হয়নি সে বিয়ের কনে হতে পারে। এই যাত্রায় সে বেঁচে গেলেও কিন্তু নিজের নামটা অন্য কারোর সাথে যে জুড়ে গেল, তা থেকে কিভাবে বের হবে সে? খেয়ে দুজনেই ঘুমানোর প্রস্তুতি নিল। নিনিকা বিছানায় শরীর ছাড়া মাত্রই ঘুমে তলিয়ে গেল। অনেক ক্লান্ত সে। বাড়ির নাম বউ কথা কও। বাড়ির ভেতর বিশাল বাগান, সেখানেই রয়েছে হরেক রকমের ফুল গাছ। বাড়িটা সারাক্ষণ ফুলের গন্ধে মৌ মৌ করে। ফাহিম মাহবুবের বাবার বাবা ছিলেন ভীষণ বউ পাগল। সেই সময় তিনি যখন সৈনিক হন, তখনই তাকে বিয়ে করতে হয় অল্প বয়সী একটা মেয়েকে। সৈনিক লোকটার এত অল্প বয়সী বউ পছন্দ ছিল না, কিন্তু কালের পরিবর্তনে তিনি এমনভাবে সেই কন্যাটির মোহে ডুবেছিলেন যে সবার কাছ থেকে শেষ বয়স পর্যন্ত বউ পাগল সম্বোধন পেয়েছেন। তার বউ পাগল হওয়ার একটাই নির্দেশন হলো এই লাল সাদার বউ কথা কও বাড়ি। তার বাবার বাবা তার বাবাকে বলে গিয়েছিলেন বাড়িটা যেন সব সময় এমন থাকে। যুগের পর যুগ যখন উত্তরাধিকারী আসবে, সবাইকে যেন এটা বলে দেওয়া হয় যে বউ কথা কও বাড়িটা, তার তৈরি করা লাল সাদা বাড়িটাই যেন থাকে। বাবার কথা মেনে ফাহিম মাহবুবের বাবার বাড়িটা তেমনই রেখেছেন। তারপর এলো ফাহিম মাহবুবের পালা। তিনি জংধরা গেট থেকে শুরু করে সবকিছুই আগের মতোই রং করে চকচক করেছেন। শুধু নিজ দায়িত্ব থেকে তার দাদা মশাইয়ের করে যাওয়া বাড়িটা আগের মতোই সাজিয়েছেন পুনরায়। বাড়িটিকে দেখে বোঝার উপায় নেই এটা ঠিক কত যুগ আগের তৈরি করা। তবে বাড়িটার কারুকার্যে কিছুটা জমিদার জমিদার ভাব রয়েছে, যার কারণে দূর থেকে অনেকে এটাকে জমিদার বাড়িও মনে করেন। শান্তশিষ্ট বাড়ির আশেপাশে উড়ে এসে বসে নাম না জানা নানা রকম পাখি। শান্ত বাড়িকে অশান্ত করতে দুপাশ থেকে ফুলের গাছের সাথে লেগে থাকা কালো রঙের গেটের দরজা খুলে দিল দারোয়ান। গেট দিয়ে প্রবেশ করলো একটা কালো গাড়ি। ড্রাইভার গাড়িটা পার্ক করে দরজা খুলে দিলেন। গাড়ি থেকে নেমে এলেন আভিজাত্যপূর্ণ শাড়ি পরিহিতা মধ্যবয়সী একজন মহিলা, যার চোখে শোভা পাচ্ছে কালো চশমা, মুখে মেকআপের দারুণ সাজ। বয়স বোঝা যায়। অপর পাশ থেকে বের হলো এক কিশোরী, তার পরনেও দামি পোশাক। সেও পাশে এসে মায়ের হাত ধরলো। মহিলা তার ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলেন। মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, চলো বাচ্চা, বাড়িতে চলে এসেছি। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নিবে। বেশি মাথা ব্যথা করছে শোনা আমার? মেয়েটা মাথা নাড়িয়ে বলল, আগের থেকে একটু কম লাগছে মাম্মাম। শান্ত বাড়িটার দুই প্রাণ। ফাহিম মাহবুব সোফায় বসেছিলেন। মেয়ে বউকে বাড়িতে ঢুকতে দেখে হালকা করে ঢুক গিললেন। ইতিমধ্যে মেয়েটা ছুটে এলো তার বাবার কাছে, জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ পাপ্পা। মেয়ের কপালে তিনি আদর দিলেন। পাপাও প্রিন্সেসকে মিস করেছে বাচ্চা। আমি ফ্রেশ হয়ে 3 ঘন্টা ঘুমাবো, দেন তোমার সাথে আড্ডা দিব। ওকে পাপা? ওকে প্রিন্সেস, গো রেস্ট নাও। মেয়েটা উপরে চলে গেল। ফাহিম মাহবুব এবার নিজের স্ত্রীর দিকে তাকালেন, যিনি এগিয়ে এসে বসেছেন তার পাশেই। কাঁধে মাথা রেখে বললেন, খুব কষ্ট হয়ে গেছে তোমার? ফাহিম মাহবুব হাসলেন। তেমন হয়নি। মহিলা মন খারাপ করলেন। জানি কষ্ট হয়েছে। তুমি তো আমার রান্না ছাড়া খাও না। 20 দিন সার্ভেন্টের করা রান্না খেতে হয়েছে। তবে তোমার জন্য সুখবর, আমি এখনই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকবো। তুমি তখন তৃপ্তি করে খেও। ফাহিম মাহবুব স্ত্রীকে আগলে নিলেন। ভাবলেন সময় করে স্ত্রীকে তার অবর্তমানে হওয়া ঘটনা খুলে বলবেন। তার ভাবনায় জল ঢেলে তার স্ত্রীর ধারা শুধালেন, তোমার গুণাধর পুত্রকে এক্ষুনি ইনফর্ম করো। আমি তাকে 24 ঘন্টার মধ্যে বউ কথা কাউয়ে উপস্থিত দেখতে চাই। কিন্তু ও তো... কোনো কিন্তু না। শেষ কবে বাড়িতে পা রেখেছিল সে? প্রায় 6 মাস আগে। তুমি তাকে এক্ষুনি বলবে। যদি না আসে তো সারা জীবনের জন্য আমি তাকে ভুলে যাব। ধারা বিচক্ষণ নারী। তিনি জানেন তার পুত্র মাতার এই ধারা কথা শুনে বাড়িতে পা রাখতে বাধ্য হবে।
ফাহিম মাহবুব পড়লেন মহাবিপদে। ফোন করলেন নীরবকে। নীরবকে নিজের সমস্যার কথা জানাতেই সে ভয় পাওয়া গলায় বলল, স্যার তো সীমান্তবর্তী এলাকায় রয়েছেন। আহ, আমি একটা কাজে সেনানিবাসে আছি। আপনি তো জানেন আমি স্যারকে কত ভয় পাই। আর তাকে কি করে আমি বলবো যে স্যার আপনাকে স্যার স্মরণ করেছেন ইমিডিয়েটলি? ফাহিম মাহবুব চোখ মুখ কুঁচকে বললেন, সে তো আমি জানি না। তোমার স্যারকে বলার দায়িত্বটা তোমার। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, কিভাবে যোগাযোগ করবে আমি জানি না। তবে তাকে জানিয়ে দিও তাহার মাতা মিসেস ধারা ফাহিম মাহবুব তাকে আসার জরুরি তলব করেছে। সে যদি 24 ঘন্টার মধ্যে এসে উপস্থিত না হয় তো বাপ বেটা দুজনেরই গর্দান অনিবার্য। নীরব ফোন রেখে মহা চিন্তায় পড়ল। তাকে কেন সব সময় জল্লাদ স্যারের সব কিছুতে থাকতে হয়? অনেক সময় চেনা পরিচিত মানুষগুলো কোনো কাজেই আসে না আমাদের। আবার অনেক সময় অচেনা অপরিচিত মানুষগুলো বিপদে পাশে দাঁড়ায়। সুমিত্রার সাথে নিনিকার পরিচয় হয় ফেসবুকে। টুকটাক আলাপ চলতে চলতেই দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। বুকের ভেতর প্রতিনিয়ত গুমড়ে মরা নিনিকা নিজের মন মতো বন্ধু পেয়ে শেয়ার করে একের পর এক দুঃখ কষ্টের কথা। দিক থেকে অনেক কিছুই জানিয়েছে। দুজনের বন্ধুত্ব গাঢ় হয়েছে। তাদের বন্ধুত্বে 3 বছর। যে মেয়েটিকে সে সামনাসামনি কখনো দেখেনি, কিন্তু নির্দ্বিধায় বলে দিয়েছে শত সহস্র লুকানো ব্যথার কথা। যে মেয়েটা তার অসময়ে তাকে সঙ্গ দিতে সবসময় থাকে। আগে ছিল ফোনের মাধ্যমে, এখন সামনাসামনি। দুপুরের তীব্র রোদে চামড়া পুড়ে যাওয়ার অবস্থা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে খাবার খেয়ে নিয়েছে। উদ্দেশ্য নিনিকাকে আশপাশে একটু ঘুরিয়ে দেখানো। দুজনেই লেডিস টি শার্ট ও জিন্স পরেছে। হাতে হাত রেখে হাঁটছে পথ দিয়ে। তাদের দেখতে কিশোরী লাগছে। মনে হচ্ছে তারা ছোট্টবেলার বন্ধু, একে অপরের সাথে আছে যুগের পর যুগ। হাঁটতে হাঁটতেই অনেকেই সুমিত্রাকে প্রশ্ন করেছে, মেয়েটা কে রে, সুমিত্রা? সুমিত্রার এক উত্তর, আমার সখী। তারা একটা দোকান থেকে কোন আইসক্রিম কিনলো। খেতে খেতে একটা ট্যাক্সিতে চেপে বসলো। উদ্দেশ্য তিস্তা নদী। শিলিগুড়ি ছোট্ট একটি শহর। শহর থেকে একটু দূরে গেলেই পাহাড় দেখা যায়। মন চাইলে পাকা রাস্তার উপর দিয়ে ট্যাক্সি চালিয়ে চলে যাওয়া যায় তিস্তার পাড়ে। তিস্তার পাড়ে গেলে মনে হবে এই নদীর ওপারেই বাংলাদেশও আছে। নিনিকা সাতকাহনে পড়েছিল, বৃষ্টি হলেই তিস্তার পানি বেড়ে যেত। শিলিগুড়ির ভবনগুলোর একতলা দোতলা পর্যন্ত পানিতে ডুবে যেত। সেই শিলিগুড়ির তিস্তা নদীর পাড়েই দাঁড়িয়ে আছে সে। এ যেন এক অবিশ্বাস্য ঘটনা। সে দেখেছে, চোখ ভরে মন ভরে দেখেছে। উচ্ছ্বাসে হাত দিয়ে চেপে ধরেছে সুমিত্রার একটি হাত। সুমিত্রা হাসছে। দুঃখিনী নিনিকাকে এক টুকরো খুশি দিতে পেরে তার আনন্দ হচ্ছে। নিনিকা দুহাত দুদিকে মেলে দিল। একটু একটু বাতাস গায়ে লাগছে। সে মন প্রাণ ভরে শ্বাস টেনে নিল। মস্তিষ্কে জং ধরা ব্যথারা উধাও হয়ে গেল। নিনিকা সবকিছু ভুলে তিস্তার অপরূপ প্রকৃতিতে হারিয়ে যেতে চাইল। কানে ক্লিক করার শব্দ আসতেই সে তাকালো। সুমিত্রা হাসলো। কিছু ছবি তুলে নিলাম তোর। শেষ কবে ফেসবুকে প্রোফাইল চেঞ্জ করেছিস বলতো? নিনিকা নিজেও হাসলো। ভালো করেছিস, প্রোফাইল চেঞ্জ করা জরুরি। সাথে ক্যাপশনে লিখতে হবে সাতকাহনের সেই তিস্তা নদী। জলপাইগুড়িতে তিস্তা নদীর উপর সেতু আছে। একদিন সব ঘুরবো তোকে। নিনিকা নিজেও হাসলো। তিস্তা নদীতে একটা নৌকা দেখা গেল। সুমিত্রা ও নিনিকা ভাড়া দিয়ে নিয়ে নিল সেটা। দুজন উঠে বসলো নৌকাতে। পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। মাঝি বৈঠা হাতে অভ্যাসগতভাবে নৌকা নিয়ন্ত্রণ করছেন। নিনিকা পানিতে পা ডুবিয়ে বসলো। সুমিত্রা আঁতকে উঠল। পাতুলিয়া। নিনিকা খিলখিল করে হাসলো, গান ধরলো। সুমিত্রা মুগ্ধ হলো। মনে মনে প্রার্থনা করলো, গান গেয়ে চলা মেয়েটার সব দুঃখ মুছে গিয়ে সুখের সূর্য উদয় হোক। তিস্তা একটি আন্তর্জাতিক নদীর নাম। জন্ম ভারতের সিকিম রাজ্যের 23,000 ফুট উপরে হিমালয়ের পাহনরি হিমবাহ থেকে। তারপর হিমালয় থেকে পাহাড়ি ঢাল বেয়ে উত্তর সিকিম থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে বাংলাদেশে পড়েছে। সেই তিস্তা এখনো বইছে। কোথাও উদ্দাম, কোথাও স্নিগ্ধ, কোথাও শান্ত, কোথাও আবার চর, কোথাও আবার দুকুল দেখা কঠিন। এই তিস্তা সিকিমের পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়েই নেমেছে দার্জিলিং এর সমতল ভূমি শাবকে। তারপর এখান থেকে জলপাইগুড়ি,
কোচবিহার হয়ে বাংলাদেশে। তিস্তার দৈর্ঘ্য 414 কিলোমিটার। তিস্তা চলেছে সিকিমের 151 কিলোমিটার, পশ্চিমবঙ্গের 123 কিলোমিটার এবং বাংলাদেশের 121 কিলোমিটার পথ ধরে। এর মধ্যে আবার 19 কিলোমিটার পথ সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত ধরে প্রবাহিত হয়েছে। লাচেন, লাঙ্গু, রঙ্গিচু, রংপু, রঙ্গিত, লিস, ঘিস, চ্যাল, নেওড়া ও করল্লা তিস্তার উল্লেখযোগ্য উপনদী। হিমালয়ের 7068 মিটার উচ্চতার কাংশে হিমবাহ থেকে সৃষ্টি এই তিস্তার। এখান থেকে লাচেনচু এবং লাচুংচু নামের দুটি নদীর দ্বারা সিকিমের চুংথান জনপদে নেমে একটি ধারায় তিস্তা নামে এগোতে থাকে। সেটিকে আজকের তিস্তা নদী বলে। তারপর এই দ্বারা চলে আসে সিকিমের রংপোতে। এখানে রংপো নদী মিশে যায় তিস্তার সঙ্গে। রংপো সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত। রংপো সীমান্তে পার হয়ে সিকিমে ঢুকতে হয়। ভারতীয়রা নিজস্ব পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারে, বিদেশিরা বিশেষ অনুমতি ছাড়া ঢুকতে পারে না। এই রংপো থেকে তিস্তা বাজার সেতু পার হয়ে পাহাড়ি পথ বেয়ে সিকিম থেকে দার্জিলিং জেলায় ঢুকে তিস্তা। তিস্তা সেতু থেকে এই নদী দার্জিলিং এর সেবকে সমতলে নামে। তিস্তা বাজার সেতু থেকে রংপুর দূরত্ব 25 কিলোমিটার, আর শিলিগুড়ির দূরত্ব 50 কিলোমিটার। আবার সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব 64 কিলোমিটার। এই তিস্তা বাজার সেতু থেকে একটি পথ দার্জিলিং এবং অন্য একটি পথ গ্যাংটক গেছে। তবে এই তিস্তার রাজধানী গ্যাংটক ছুঁয়ে যায়নি। গ্যাংটক থেকে শিলিগুড়ি আসতে সিমথনে এই তিস্তা পাহাড়ি পথ ধরে সেবকে নামে। সিমথন থেকে গ্যাংটকের দূরত্ব 40 কিলোমিটার। সিমথন থেকে এই তিস্তা সেবক হয়ে জলপাইগুড়ি ছুঁয়ে কোচবিহারের পার মেথুলিঙ্গগঞ্জের ঝাড়সিংহাসন নামক স্থানে বাংলাদেশে ঢুকে তিস্তা। তারপর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসে মিশেছে ব্রহ্মপুত্রের সঙ্গে। নিনিকা ও সুমিত্রা যখন বাড়ির পথে হাঁটা ধরল তখন গোধূলি বিকেল। দুজন ফুচকা খেয়ে নিল যাওয়ার পথে। বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেল। কাদম্বরী দেবী সুমিত্রাকে ঝাড়লেন অনেক। সেই দুপুরে বেরিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে। সুমিত্রার রুম হতে নিনিকা সব শুনতে পেল। তার হঠাৎ করে ভীষণ মন খারাপ করলো। তার মা কেমন আছেন বাংলাদেশে? একদিন পরের ঘটনা। ধারা আহমেদের কথার অবাধ্য হয়ে ধ্রুব প্রথমবারের মতো বাড়িতে এলো না। ধারা বিস্মিত ও চিন্তিত হলেন। যে ছেলে মায়ের ডাককে কখনো উপেক্ষা করে না, সেখানে তিনি থ্রেট দিয়েছেন, অথচ তার ছেলে এলো না। 24 ঘন্টার মধ্যে কি তার 1 মিনিটও সময় হয়নি? না আসতে পারলে অন্তত ফোন করে তো বলতে পারতো। জি মা, আমি আটকে গেছি, আসতে চাইলেও আসতে পারবো না। তিনি কি তখন রাগ করতেন? না, তিনি জানেন এরকম পেশায় হুটহাট আসা যায় না। কিন্তু ধ্রুব তো সেটা করেনি, বরং মায়ের মনে দুঃখ দিয়েছে। ধারার অভিমান হলো নিজের ছেলের উপর। নাক টেনে ফাহিম মাহবুবকে ফোন করলেন তিনি। ভদ্রলোক, রিটায়ার্ড মানুষ, বিকেলে হাঁটতে বের হন, গল্প করেন চেনা পরিচিত সবার সাথে। স্ত্রীর ফোন পেতেই তার চোখে মুখ শুকিয়ে গেল। প্রায় কেটে যাওয়ার মুহূর্তেই তিনি রিসিভ করলেন। ধারা নাক টেনে টেনে বললেন, আমার বাচ্চাটা বদলে গেছে ফাহিম। সে তার মাকে প্রচন্ড কষ্ট দিয়েছে। ফাহিম মাহবুব দীর্ঘশ্বাস ছাড়লেন। এই মহিলা তো তাহলে দুঃখ কি সেটাই জানে না। বললেন, হয়তো কিছুতে আটকে গেছে বা নেটওয়ার্কের বাইরে। দেখবে তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমি নীরবকে বলে দেখছি কোনো খোঁজ দিতে পারে কিনা। ঠিক আছে। ফোন রেখে ফাহিম মাহবুব হালকা লাল রঙা আকাশের দিকে তাকালেন। তার চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। রংধনু, 7 রঙের রংধনু দেখা মিলেছে আকাশে। তিনি ঝকঝকে দাঁত বের করে হাসছেন। বাচ্চাদের মতো খুশি হতে দেখা যাচ্ছে তাকে। মনে মনে প্রার্থনা করলেন, আমার ছেলের জীবনটা রামধনুর মতো রঙিয়ে দাও। কাচের জানলা দিয়ে উদাস মনে মেঘলা আকাশ দেখছেন মিথিলা বেগম। মনে তার নানা রকম চিন্তা। মেয়েটা তার কেমন আছে ভারতে? মিথিলার চুলের মুঠি টেনে ধরলো কেউ। মানুষটা কে তিনি জানেন। রমজান শেখ শক্ত করে আর এক হাতে মুখ চেপে ধরলেন। মিথিলা বেগমের মনে হলো তার গালের সাথে দাঁত লেগে গাল ফুটো হয়ে যাবে। রমজান শেখ ধমকে প্রশ্ন ছুড়লেন, বাড়ির সবার পাসপোর্ট আমার ঘরের লকারে থাকে। চাবি কোথায় থাকে তা একমাত্র তুই জানিস। নিনিকে কে পাসপোর্ট তুই বের করে দিয়েছিস, তাই না? মিথিলা বেগম চোখের পানি ছেড়ে দিলেন, কিন্তু তার ঠোঁটে হাসি। বললেন, বেশ করেছি, আমার মেয়েকে আমি নরক থেকে মুক্তি দিয়েছি।
রমজান শেখ দাঁতে দাঁত চেপে বললেন। তোর মোবাইল কোথায়? মোবাইল দে। মিথিলা বেগম এবার শব্দ করে হাসছেন। তুমি এত বোকা রমজান। আমার মেয়েকে যাতে আর কোনো নরপিশাচ আঘাত করতে না পারে সেজন্য আমি নিজেই তাকে আমার সাথে যোগাযোগ করতে মানা করেছি। নিজের কসম দিয়ে বলেছি আমি না বলা পর্যন্ত ও যাতে আমার সাথে কোনো রকম যোগাযোগ না করে, কারণ আমি জানি তুমি ঠিকই আমার ফোন চেক করবে। গোয়েন্দা লাগিয়ে রেখেছ, বের করতে পারলে কিছু? রমজান শেখ সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসালেন গালে। মিথিলা বেগমের ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো লাল রক্ত। রমজান শেখ রাগে ফুসফুস করছেন। রেগে গেলে তার কিছু খেয়াল থাকে না। তখনই অল্প বয়সী কিশোরীর কাজের মেয়েটি মিথিলা বেগমের রুমে এসেছে। হাতে তার হালকা নাস্তা ও ফলমূল। তার ম্যাডাম নাস্তা করেননি। কিশোরী মেয়েটি যদি জানতো তার এই আশাটা তার কাল হয়ে দাঁড়াবে, তবে কি সে পা ফেলতো ওই ঘরে? রমজান কিশোরী মেয়েটার হাত টেনে নিয়ে যেতে লাগেন। মিথিলা আঁতকে উঠেন, টেনে ধরলেন রমজানের হাত। মেয়েটাকে ছেড়ে দাও, ও বাচ্চা মানুষ। তুমি ওর উপর নিজের রাগ মেটাতে পারো না রমজান? আল্লাহর দোহাই লাগে, বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও। নরপশুদের মনে কখনো মায়া হয় না। কিশোরী মেয়েটিকে টেনে নিয়ে যেতে লাগলো নিজের বেডরুমে। মিথিলা দিশা হারালেন। কিশোরী মেয়েটির নিয়ে আসা নাস্তার ট্রেটা নিচে পড়ে আছে। ফলমূলের সাথে নিয়ে এসেছিল ছুরি। তিনি কাঁপা কাঁপা হাতে সেটা হাতে তুলে নিয়ে ছুটলেন নরপিশাচের থেকে একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে। রমজান শেখ যখন দরজা ঠেলে বেডরুমে ঢুকবেন, তখনই ঠিক তার বাহুতে কেউ আঘাত করলো। ব্যথায় ছুটে গেল কিশোরীর হাত। সে মিথিলার দিকে ভয় পাওয়া দৃষ্টিতে তাকালো। মিথিলা সিঁড়ির দিকে ঠেলে দিলেন তাকে। পালা, নিজের বাড়ি যা, আর আসিস না, পালিয়ে যা মা। কিশোরী মেয়েটি ছুটল। সদর দরজা পেরিয়ে বাগান, বাগান পেরিয়ে গেট। রমজান শেখের হাত থেকে গলগল করে রক্তের স্রোত বেয়ে যাচ্ছে, পাপের রক্ত। মিথিলা ছুরির হাতে ছুটলেন নিজের ঘরে। দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে বসে রইলেন। নরপশুটা তাকে কি করবে তিনি জানে না, তবে তার সাথে ভালো কিছু হবে না। মিথিলা মাথার চুল খামচে ধরে চিৎকার করে আল্লাহকে ডাকেন। তোমার কি দয়া হয় না খোদা? একটুও দয়া হয় না? রমজান শেখ আধ ঘন্টা পর দরজায় নক করলেন। মিথিলা তখন থরথর করে কাঁপছে। অমানুষটা সার্ভেন্টদের ডেকে এনে দরজা ভেঙে ঢুকলো। মিথিলাকে টেনে বের করলো ওয়াশরুম থেকে। তারপরের মুহূর্তগুলো আরো অমানবিক, অমানসিক। স্বামীর অধিকার নিয়ে ঝাঁপিয়ে পড়া লোকটার আঘাত সহ্য করতে না পেরে মিথিলা জ্ঞান হারালেন। কিন্তু তাতে যায় আসে কি তার? সে তার নিজের কাজ শেষ করলো। বড় অবহেলিতভাবে ফেলে গেল মিথিলার ঠান্ডা শরীর। রমজান শেখ চলে যেতে পুরনো কাজের মহিলা এসে ঢুকলেন। জ্ঞান ফেরাতে চেষ্টা করে। যখন ব্যর্থ হন, তখন ফোন করলেন ডাক্তারকে। ডাক্তার এলেন, জ্ঞান ফেরানোর ব্যবস্থা করলেন। বললেন, রোগীর অবস্থা ভালো না, হসপিটালে এডমিট করুন। দরজার পাশেই দাঁড়ানো সার্ভেন্ট ভয়ে ভয়ে বললেন, যা করার ঘরেই করতে হবে, স্যারের হুকুম। ডাক্তার দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ডাক্তারি জীবনে অনেকবারই এ বাড়িতে আসা হয়েছে, তবে বেশিরভাগই এসেছেন অত্যাচারী হওয়া এই নারীটির চিকিৎসা করতে। লুকিয়ে অনেকবার বলেছেন অ্যাকশন নেওয়ার কথা, কিন্তু নারীটা কিসের ভয়ে যেন চুপসে থাকতো। সেটা কি কেউ জানে না। ধারা আহমেদকে ধ্রুব ফোন করলো আরো 2 দিন পর, তাও 5 মিনিটের জন্য। জানালো সে ভীষণ ব্যস্ত, আগামী 6 মাস বাড়ি ফিরতে নাও পারে। ছেলের ফোন পেয়ে আর কিছু হোক বা না হোক ধারার অভিমান কমেছে, এতেই যেন ফাহিম মাহবুব শান্তি পেলেন। এবার এই নারীকে ধীরে সুস্থে সব ঘটনা বুঝিয়ে বলতে পারলেই হয়। নিনিকা মাস্টার্সে ভর্তি হয়েছে, 2 দিন আগেই সে হোস্টেলে এসে উঠেছে। তার রুমমেটরা অনেক ভালো, সবাই অনেক মিশুক। সুমিত্রার সাহায্যে নিনিকা কয়েকটা টিউশনে পেয়েছে। তার বাবা খারাপ হলেও টাকার অভাব বুঝতে দেননি, দিতে চাননি কখনো। কিন্তু নিনিকা বুঝেছে, বাপের টাকা ছুঁড়ে ফেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর নিজের দায়িত্ব নিজে নিয়েছে। আপাতত এই একলা দেশে তার সঙ্গী, পড়াশোনা, টিউশনি ও সুমিত্রা। কাদামাটিতে বুটের গটগট শব্দ হচ্ছে শুধু। একদল সৈনিক হেঁটে চলেছে পাহাড়ের গা ঘেঁষে। হাতের পিস্তল ও বন্দুকগুলো সামনে তাক করে সতর্ক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে পড়লো একটি খাদ। ছোট্ট খাটো খাদটি লাফ দিয়ে পেরিয়ে গেল তারা। নীরব হঠাৎ ফিসফিস করে ডাকলো, মেজর। মেজর কালো চশমার আড়ালে চোখ দুটো ঘুরালেন কিঞ্চিত। নীরব হাতের এক আঙ্গুলের ইশারায় কিছু দেখালো। অতঃপর তারা নিঃশব্দে যেতে লাগলো সেদিকে। কিছু সন্ত্রাসী সেখানে ঘাঁটি গেড়েছে, তাদের অ্যারেস্ট করেই ফিরে যাচ্ছে তারা গাড়ির দিকে। আবারও সেই ছোট্ট খাদ। তারা লাফ দিয়ে পেরিয়ে গেল সেটা।
তারপর সড়কে এসে একে একে উঠে বসলো সেনাবাহিনী সে গাড়িতে। সীমান্ত ক্যাম্প গেড়েছে সৈন্যরা। সন্ত্রাসীদের ব্যবস্থা করে তারা ক্যাম্পে এসেছে। শক্ত রুটি ও ভাজি খেয়ে কেউ ঘুমিয়ে কেউ জেগে পার করে দিল রাত। সকালে সূর্য উদয় হওয়ার পরই ঘুম ভাঙলো তাদের। মেজর বন্ধ করে রাখা পার্সোনাল মোবাইলটা বের করলেন, ফোন করলেন কাউকে। রিসিভ হতেই জিজ্ঞাসা করলো, তার নামটা কি বাবা? ফাহিম মাহবুব চমকালেন না। তার ছেলে যদি এখন বলে যে, আমার বউকে আমি এখনো দেখিনি। তবুও তিনি চমকাবেন না। সহজ গলায় বললেন, তার নাম নিনিকা শেখ। ও, ফাহিম মাহবুবের গলায় কৌতূহল। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো যে? ধ্রুব ক্যাম্প থেকে বের হয়ে পকেট হাতে গুজে দাঁড়ালো। তার কিছু ছবি পাঠিয়ে দিও বাবা। পাঠিয়ে দেবো, কিন্তু হঠাৎ তার কথা কেন? ধ্রুব নিজের চুলের ভাঁজে হাত ডুবালো। আমি স্বপ্ন দেখেছি বাবা, লাল শাড়ি পরা কেউ ছিল, আমার বউ, তার মুখের এক পাশ দেখা যাচ্ছে। সে আমাকে বারবার বলছে, তোমাকে আমার দরকার, তুমি এসো, তুমি এসো, একবার এসো। তুমি বুঝতে পারছো তো বাবা? বুঝতে পারছি। তোমার কি তার জন্য মন কেমন করছে? জানি না বাবা, শি ইজ এ চিটার। নিজের বিয়ে করা বরকে রেখে পালিয়ে গেছে। আমি তাকে মনে করতে চাই না। তাহলে তাকে দেখতে চাইছো কেন? ধ্রুবর হাতের পেশিগুলো ফুলে উঠেছে। সে ভীষণ উত্তেজিত বোধ করলো। আমার মনে হচ্ছে আমি যদি তাকে না দেখি তবে কিছু একটা আটকে যাবে বাবা। তাকে আমার দেখা উচিত। ফাহিম ফোন রাখলেন। 1 মিনিট পর ধ্রুবর ফোনে শব্দ হলো। সে মেসেজ অন করলো। প্রথম ছবিটা দেখে সে হেসে ফেলল। একটা হনুমানের ছবি, দ্বিতীয়টা হাতির, তৃতীয়টা একটা হরিণের, চতুর্থটা তার চোখ আটকে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তার মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হলো, অলিক কন্যা। তখনই আরেকটা মেসেজ এলো। ফাহিম মাহবুব লিখেছেন, বয়স তো কম হলো না বাবা, নাতি নাতনির মুখ দেখানোর ব্যবস্থা করতে পারো তো? ধ্রুব ফোন করলো। ফাহিম মাহবুব গম্ভীর স্বরে বলল, নাতি নাতনিদের মুখ দেখাচ্ছ কবে? সে হাসলো। ফাহিম মাহবুব আফসোস করলেন, বিয়ের দিন যদি হাসতে, তাহলে হয়তো আমার সহজ সরল বৌমা তোমার দজ্জাল চেহারা দেখে পালিয়ে যেত। বৌমার সাথে দেখা হলে সবার প্রথম হাসবে। ধ্রুব নিজেও গম্ভীর হলো। তোমার কেন মনে হচ্ছে সে আমার জন্য পালিয়ে গেছে? অন্য কোনো কারণও তো থাকতে পারে। একদমই না, আমি শিওর তোমার রাক্ষসের মতো চেহারা দেখেই সে জান হাতে নিয়ে পালিয়েছে। ধ্রুব ফোন রেখে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চতুর্থ ছবিটি। চারিদিকে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের তোপে ধ্রুবর অগোছালো চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। চোখ মুখে কি নিদারুণ মুগ্ধতা তার। শরৎকাল, ঝিরিঝিরি বৃষ্টিতে হাত বাড়িয়ে রেখেছে নিনিকা। মনটা তার বড়ই বিষণ্ণ। আজকাল কিচ্ছু ভালো লাগে না। এদেশের মাটিতে তার 3 মাস পূরণ হয়েছে। মনটা এখন একটু বেশি বিষণ্ণ থাকে। বৃষ্টি এলে মনে পড়ে মাকে। তার মা মিথিলা ভীষণ বৃষ্টি পছন্দ করতেন। মায়ের মুখে সে গল্প শুনেছে। তার বাবা তার মা তখন কিশোর বয়সের। ক্লাসমেট হওয়ার দরুন তাদের টুকটাক কথা হতো। তার বাবা ক্লাসমেট মিথিলার প্রেমে হুমড়ি খেয়ে পড়েন। পড়াশোনা বিষয়ে আলাপ করতে এসে চোরা চোখে দেখে মন শান্ত করতেন। বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করতেন এক পলক দেখার জন্য। তখনকার দিনে সব কঠিন। নানু ভাই ছিলেন কঠিন মানুষ। দিনরাত তার মেয়ের জন্য কোনো ছেলে এখানে এসে দাঁড়িয়ে থাকছে তা তার কানে পৌঁছাতে সময় নিল না। ছেলেটির ব্যাপারে খোঁজ নিলেন। সামান্য কিশোর হয়ে কিনা তার অমন সুন্দরী বাচ্চা মেয়েটাকে টাঙ্কি মারতে চেষ্টা করছে, এই বড় আশ্চর্য ঘটনা। নানু ভাই ছিলেন আরো উপরে। তিনি ছেলেটাকে কিচ্ছু বললেন না। দিনের পর দিন রমজান মিথিলার প্রতি দুর্বল হতে থাকেন। এক পর্যায়ে মিথিলাও দুর্বল হয়ে পড়েন। তাদের মধ্যে শুরু হয় একটা সম্পর্ক। প্রেয়সীকে দেখতে মানুষটা কখনো মাঝরাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কখনো বা স্কুল ছুটির পর। কলেজে উঠে দুজন যখন আলাদা প্রতিষ্ঠানে, তখন রমজানের পাগল প্রায় অবস্থা। প্রেয়সীকে দেখতে না পেরে তার মন শরীর সব যেন নেতিয়ে পড়েছে। কলেজের হোস্টেল থেকে লুকিয়ে চলে আসলেন এক পলক দেখার আশায়। মিথিলা তখন তার বাড়ির পাশেরই একটা কলেজে পড়েন। কলেজ ছুটির পর বেরিয়ে রাস্তার চায়ের দোকানের সামনে অপরিপাটি অগোছালো ছেলেটিকে দেখতে পেয়ে থমকাতো। মানুষটি এত পাগল কেন? যে রমজান শেখ এককালে মিথিলার মধ্যে নিজের প্রাণ খুঁজে পেতেন, যাকে আগলে রাখতেন, সবটুকু দিয়ে চেষ্টা করতেন, যার গায়ে সামান্য মশা বসলেও তিনি ব্যথা পেতেন, সে তিনিই একসময় প্রেয়সীর প্রতি অমানসিক অত্যাচার শুরু করেন।
কেন করেন? জানা নেই নিনিকার মা কখনো বলেনি, সবসময় এড়িয়ে গেছেন। মিথিলা বড় শখ করে আহ্লাদ করে ডাকতেন, বলতেন, আমাকে এত ভালোবাসো কেন গো শেখ বাবু? অতি ভালোবেসো না গো, না হলে যে ভালোবাসা কমিয়ে দিলে আমি বড়ই কষ্ট পাবো। মিথিলার কথাটা লেগে গেছিল হয়তো। তার শেখবাবু তাকে ভালোবাসা কমিয়ে দিল। পরবর্তীতে পরিবর্তে ছুড়ল একের পর এক কাটার আঘাত। নিনিকা ইয়ার। নিনিকা ভাবনা ছেড়ে বের হলো। সুমিত্রা হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ। সে নিনিকার কাঁধ জড়িয়ে ধরলো। ভালো কয়েকটা কাপড় গুছিয়ে নে, আমরা ঘুরতে যাব ফার্স্ট। নিনিকা অবাক হলো। হঠাৎ? সুমিত্রা ভেঙচি দিল। তোর যে ভালো লাগে না আমি কি জানি না, করলে মন ফ্রেশ হবে বুঝেছিস। তাছাড়া এখন তো আপাতত কিছু নেই, পুজোর বন্ধ, সুতরাং ফ্রি আছি, যখন তখন ঘুরে আসি, প্রবলেম কি? নিনিকা অবাক হলো না। মেয়েটা তার এত খেয়াল রাখে। নিনিকার নিজেকে ভাগ্যবতী মনে হয়। নিনিকা রেডি হয়ে নিল। সুমিত্রা নিজে ওর কাপড় গুছিয়ে দিয়েছে। দুজন যখন হোস্টেল থেকে বের হলো তখন নিনিকা প্রশ্ন করলো, কোথায় ঘুরতে যাচ্ছি? দার্জিলিং। শুধু আমরাই? না, আমার দুজন ক্লাসমেট আছে, তারা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কতদিনের ট্রিপ? 3 দিনের। নিনিকা লম্বা শ্বাস ফেললো। মেয়েটা তাকে আগে থেকে কিছু না জানিয়ে হুট করে চমকে দিল। তার স্বপ্নগুলো কিভাবে পূরণ করে দিচ্ছে। সে দার্জিলিং যাচ্ছে সেটা তার বিশ্বাসই হচ্ছে না। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 2.5 ঘন্টা লাগে। তারা ট্যাক্সিতে চেপে বসলো। যেতে যেতে নিনিকা পরিচিত হয়ে নিল সুমিত্রার ক্লাসমেটদের সাথে। শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দার্জিলিং, তার ভূপ্রাকৃতিক সৌন্দর্য, চা ও দার্জিলিং হিমালয় রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এর জনপ্রিয়তা ব্রিটিশ রাজ্যের সময় থেকেই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে গড়ে উঠেছিল। পূর্বে দার্জিলিং ছিল প্রাচীন গোখরা রাজধানী। পরে সিকিমের মহারাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার করেন। দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে আসছে। পর্যটন ছাড়াও দার্জিলিং তার বিভিন্ন ব্রিটিশ শৈলযুক্ত বেসরকারি বিদ্যালয়গুলির জন্য জনপ্রিয়, যা ভারত জুড়ে এমনকি পার্শ্ববর্তী দেশগুলি থেকেও ছাত্রছাত্রীদের আকর্ষণ করে। দার্জিলিং এর স্থানীয় মানুষেরা গোমাংস এবং মসুর দিয়ে ভাত খেতে পছন্দ করেন। অন্যান্য জনপ্রিয় স্থানীয় খাবার হলো মাংস বা সবজি দিয়ে পিঠার মতো খাবার, মাংস এবং নুডলস দিয়ে তৈরি একটি ঘন স্যুপ, গাজানো সরিষা পাতা এবং স্থানীয় বিয়ার। দার্জিলিং পরিভ্রমণের সেরা সময় হলো বসন্ত ও শরৎকাল। দার্জিলিংয়ে বসন্তকাল মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্তই বিরাজ করে। অন্যদিকে শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত স্থির হয়। ছোট বড় মিলিয়ে বেড়ানোর জন্য প্রায় 17টি আকর্ষণীয় স্থান রয়েছে দার্জিলিং জুড়ে। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা। পৃথিবীর বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম মন্ট্রাল স্ট্রি, ছবির মতো অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, বাতাসিয়া লুপ, বিলুপ্ত প্রায় পাহাড়ি বাঘ, স্নো লেপার্ড, খ্যাত দার্জিলিং চিড়িয়াখানা, পাহাড়ে অভিযান শিক্ষা কেন্দ্র, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং রকের স্মৃতিস্তব্ধ। নিনিকারা পৌঁছে গেল। সে মুখে হাত দিয়ে আশপাশ দেখছে। দূরে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের বুকে যেন আকাশ মিশে রয়েছে। নিনিকা যদি পাহাড়ের চূড়ায় উঠে তাহলে কি সে আকাশ ছুঁতে পারবে? সুমিত্রা নিজেও মুগ্ধ। যদিও সে আগে 2বার এসেছে, কিন্তু বারবারই মুগ্ধ হতে হয় তাকে। টুরিস্ট এরিয়া হওয়াতে এখানে বিভিন্ন রেঞ্জের হোমস্টেড, আবাসিক হোটেল, রেস্ট হাউসও আছে। দার্জিলিং এর ক্লক টাওয়ার ও মল রোডের আশেপাশে অনেক হোটেল আছে। দরদাম করে উঠতে হয়। পিক সিজনে মানে এপ্রিল থেকে জুন ও অক্টোবর ডিসেম্বর রুম রেট একটু বেশি নিতে পারে। তবে আগে থেকে বুকিং না করে গেলে থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হলো না। নিনিকার মল রোডের আশপাশ হোটেলগুলোর একটিতে গেল। 2টো রুম নিল 4 জন মিলে। একটাতে নিনিকা ও সুমিত্রা, আরেকটাতে বাকি 2জন। তারা যখন রুমের চাবি নিয়ে হোটেলের রুমের দিকে যাচ্ছিল তখনই মল রোডের সেই হোটেলের সামনে এসে থামলো সেনাবাহিনীর জিপ।
সেটা থেকে নেমে এলো সেনাবাহিনীর প্যান্ট পরা কিন্তু মাটিয়ে রঙের টি শার্ট পরিহিত এক যুবক। চোখে কালো চশমা, হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। চারিদিকে অনেক রমণী তার দিকে তাকিয়ে আছে। দীর্ঘ দেহী পুরুষটি বুট জুতার শব্দ তুলে রিসেপশনের সামনে এসে থামলো। রুম বুকিং করার জন্য রিসেপশনে তার নাম জিজ্ঞেস করলেন। হালকা হেসে ঠোঁট নাড়িয়ে নিজের নাম উচ্চারণ করলো। মেজর ধ্রুব মাহবুব। রিসেপশনিস্ট চমকে গেলেন হয়তো। হিন্দি নাকি উর্দু বললো ধ্রুব জানে না। প্রশ্ন ছুড়লেন। आप सेना वाहिनी का मेजर है जनाब। आइए, हमारी होटल में आपका स्वागत है जी। बोलिए कौन सी रूम लगेगा। ধ্রুব চোখের চশমা খুলে নিল, বলল, পাকিস্তান। नहीं जी, हमारी हिंदी थोड़ा थोड़ा आती है, सो मेरी उर्दू और हिंदी गुलाइया जाता है। ধ্রুব গম্ভীর স্বরে ধমক দিল। আপনার ভাষা আপনার কাছে রাখুন, আমাকে একটা রুম বুক করে দেন। রিসেপশনিস্ট চুপসে গেলেন। কথা না বাড়িয়ে একটি রুমের চাবি বাড়িয়ে দিলেন। ধ্রুব চোখে চশমা পরে নিল। নিচে রাখা ট্রলি ব্যাগটি টেনে নিয়ে যেতে লাগলো তার ফালিয়ে যাওয়া বউয়ের পাশের রুমে। যেতে যেতে বিড়বিড় করলো। মেজর ধ্রুব মাহবুবের সাথে সংসার করতে প্রস্তুত হও নিনিকা শেখ। তোমাকে সারা জীবন মেজরের অলিক কন্যা হয়ে থাকতে হবে, সাথে করতে হবে পালিয়ে আসার প্রায়শ্চিত্ত। বাইরে রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে, ভিজিয়ে দিচ্ছে দার্জিলিং এর পাহাড় পর্বত। ধ্রুব চশমার কোণ দিয়ে থাই গ্লাস ভেদ করে বাহিরে তাকালো। মুগ্ধতা ভর করলো দু চোখে। স্বামীর পেছনেই ঘুরঘুর করছেন ধারা, উদ্দেশ্য নিজের ইচ্ছে পূরণ করা। ফাহিম মাহবুব তেমন পাত্তা দিচ্ছেন না। তিনি জানেন তার সঙ্গিনী কেন ঘুরঘুর করছেন। নিশ্চয়ই কোনো মতলব আছে। তার কথাটা সত্যি প্রমাণ করে দিয়ে ধারা পাশে বসলেন। কাঁধে হাত রেখে আহ্লাদি কণ্ঠে বললেন, এই শোনো না। ফাহিম মাহবুব মুখে হাসি ফুটালেন। না হলে তো বউ ফায়ার করে দিবে। বলো, শুনছি। চলো না ইন্ডিয়াতে যাই। ফাহিম মাহবুব চোখ বড় বড় করে তাকালেন। সেখানে কে আছে তোমার? আরে ঘুরতে যাব, এই সময় দার্জিলিং ঘোরাটা উপভোগ করতে পারবো। চলো না যাই। না, যাবে না, এখন তো অবশ্যই না। কেন কেন? ফাহিম মাহবুব ঢোক গিললেন। এই রমণীকে কিভাবে বোঝাবে তাকে নিয়ে ইন্ডিয়া যাওয়া এখন বিপজ্জনক হবে। ধ্রুব বারবার না করেছে এ সময় তার পরিবারের কেউ যেন ইন্ডিয়াতে পা না রাখে। ধারা মানতে নারাজ। ফাহিম মাহবুব শার্ট ধরে ঝুলে আছেন রীতিমতো। ফাহিম মাহবুব শব্দ করে হাসছেন। এই মহিলা এখন অল্প বয়সী মেয়েদের মতো আবদার করে, পূরণ না করলে ঝুলাঝুলি করা তার স্বভাব। এতে ফাহিম মাহবুব বিয়ের আগে প্রেম চলাকালীন থেকে অভ্যস্ত। ধারার দল ভারী করতে সদর দরজা দিয়ে ঢুকলো কিশোরী মেয়েটি। পরনে স্কুল ড্রেস। ব্যাগটা সোফায় রেখে সেও মায়ের মতো করে বাবার আরেক দিক ধরে ঝুলাঝুলি করা শুরু করেছে। ফাহিম মাহবুব বুঝলেন এই রমণীদের আগে থেকে সব ভেবে নিয়ে শক্ত হাতে মাঠে নেমেছে। তিনি রাজি হওয়া ছাড়া উপায় নেই। ফাহিম মাহবুব মুখে হাসি ফুটিয়ে বললেন, প্রিন্সেস ও প্রিন্সেসের মায়ের ইচ্ছে পূরণ করতে ফাহিম মাহবুব প্রস্তুত। কিশোরী মেয়েটি জড়িয়ে ধরলেন মা বাবাকে। I am so happy, মাম্মি পাপা। ধারা রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, টেবিলে খাবার গরম করে রাখছি, বাবাকে নিয়ে ফ্রেশ হয়ে এসে বসো ফারিন। ফারিন নিজের বাবার হাত কাঁধে নিয়ে টেনে টেনে উপরে নিয়ে গেল। বাবাকে ফ্রেশ হতে বলে নিজেও ড্রেস চেঞ্জ করতে নিচে নামলো। খেতে খেতে মন খারাপ করে বলল, আমাদের ফ্যামিলি ট্রিপটাতে ভাইয়া থাকবে না পাপা? ধারারও মন খারাপ হয়ে গেল। ছেলেটা তার সারা বছরই কাজে ব্যস্ত থাকে, জীবনটা ঠিকঠাক উপভোগ করতে পারে না। তিনি বাবা দাদার মতোই দেশ রক্ষা করতে চান। ফাহিম মাহবুব খেতে খেতে বললেন, এবার সে থাকছে না, তবে পরের বার থেকে থাকবে, সাথে আরেকজনও যোগ হতে পারে। ধারার ভ্রু কুঁচকে গেল। আরেকজনটাকে? তোমার ছেলেকে কি বিয়ে করাবো না? ধারাকে এবার খুশি হতে দেখা গেল। ধ্রুব এইবার বাসায় ফিরো, বিয়ে করিয়ে ছাড়বো। যদি দরকার হয় বউ নিয়ে সেনানিবাসে থাকবে, তবুও ওকে বিয়ে করতে হবে। ফারিন খিলখিল করে হাসলো। সেনানিবাসে বউকে কিভাবে রাখবে মা? সেনানিবাসে না হোক, ও যেখানে কাজে থাকবে সেখানে বাংলো বা কোয়ার্টার তো থাকবেই। নিজের সাথে রাখবে। কি না কি খায় আমার বাচ্চাটা, তার বাবার মতো আমার হাতের রান্না ছাড়া খেতে চায় না। ফাহিম মাহবুব কিচ্ছু বললেন না। ধারা নামক রমণী জানেন সেনাবাহিনীদের কি কি চিবিয়ে খেতে হয়। তার স্বামীও দীর্ঘ জীবন সেগুলোই চিবিয়ে এসেছেন। বাড়িতেই শুধু বইয়ের রান্না জুটত, অন্য কোথাও তো আর জুটত না।
তবে ধ্রুব ও ফারিন যখন ছোট তখন তার যেখানে কাজ থাকতো সেখানেই কোয়ার্টার বা বাংলোতে থাকতেন ছেলে মেয়ে নিয়ে। কখনো বান্দরবান, কখনো খাগড়াছড়ি, বাংলাদেশের কোনো অঞ্চল বাদ যায়নি। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিল তারা। গোধূলি বিকেল, পেট জানান দিল খাবারের। সন্ধ্যা ঘনিয়ে এলো বলে আজকের সন্ধ্যাটা না হয় দার্জিলিং স্ট্রিট ফুড খেয়ে এনজয় করা যাবে। যেই ভাবা সেই কাজ। নিনিকারা চারজন বের হয়ে পড়েছে। নিনিকার পরনে লং স্কার্ট ও সাদা শার্ট, গলায় একটা ছোট্ট স্কার্ফ ঝুলছে, কানে সাদা ছোট্ট টপ। সে হালকা গোলাপি রঙা ঠোঁট নাড়িয়ে সুমিত্রাকে বলল, যতই চারিদিক অন্ধকার হচ্ছে ততই যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে। নিনিকা যখন মুগ্ধ চোখে দূরের পাহাড় পর্বতগুলোর বুকে অন্ধকার আকাশে দেখে মুগ্ধ হচ্ছে, তখন তাকে দূর থেকে দেখে মুগ্ধ হচ্ছে কেউ। মানুষটি প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। চশমার আড়ালে থাকা চোখ দুটো রমণীর দিকেই নিবদ্ধ। ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসছে সে। বিড়বিড় করে বলল, মিসেস 3 মাস কম সময় না, অনেক জ্বালিয়েছেন। মেজর ধ্রুব মাহবুবকে বউহীন করার অপরাধে দণ্ডপ্রাপ্ত হতে হবে। দুঃখে হোক সুখে হোক মুখ লুকাতে হবে ধ্রুব মাহবুবের বুকে। নিনিকা যখন মুগ্ধ হয়ে সব দেখছে তখনই তাকে একা রেখে তিনজন অন্যদিকে চলে গেল। বউকে একা পেয়ে ধ্রুব এগিয়ে এলো। নিনিকা হঠাৎ নিজের সামনে চওড়া বলিষ্ঠ শরীরের কোনো পুরুষকে দেখে চমকে গেল। পেছনে একবার তাকিয়ে খুঁজলো সঙ্গীতের। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল, হাই মিসেস। নিনিকা সম্বোধনটা খেয়ালি করেনি, সেও হাসি মুখেই হাই জানালো। ধ্রুব হালকা স্বরে বলল, আপনাকে নিতে এলাম যে। নিনিকা এবার ড্যাব ড্যাব করে তাকালো। আমাকে নিতে এলেন মানে? ধ্রুব এবার চোখ মুখ গম্ভীর করলো। অবাক হওয়ার কি আছে, আমি তো নিতে আসবো, আমার তো আসারই কথা। নিনিকা বিরক্ত হলো। এদেশে ছেলেরা মজা করতে পছন্দ করে নাকি? দেখুন ভাই, আমি মজার মুডে নেই। আমার তিনজন সঙ্গীকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি আপনার মুখটা বন্ধ করেন তবে আমি তাদের ফোন করে খুঁজে নিতে পারি। ধ্রুব নিনিকার হাত থেকে মোবাইল কেড়ে নিল তৎক্ষণাৎ। তুমি আমার সাথে যাবে মিসেস। নিনিকা ঢোক গিলল। দেখুন, আপনি যদি ছিনতাইকারী হন তো ফোনটা নিয়ে নিন, কিন্তু ছেড়ে দিন আমায়। ধ্রুব নিনিকার ভয় পাওয়া মুখ দেখে নিঃশব্দে হাসলো। তার বাবা বলেছিলেন বউয়ের সামনে হাসার চেষ্টা করতে। ধ্রুবর চেষ্টা করতে হয়নি, হাসি নিজ থেকে এসে যাচ্ছে। আমি কোনো ছিনতাইকারী না, তবে তোমাকে ছিনতাই করব, তোমাকেই ছিনতাই করব মিসেস। নিনিকা বিরক্ত নিয়ে বলল, কি তখন থেকে মিসেস মিসেস লাগিয়ে রেখেছেন? আপনার মিসেস কি হারিয়ে গেছে, নাকি আপনি তাকে খুঁজে পাচ্ছেন না? অতি শোকে পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, হারে বউ পাগলা একটা লোক। আপনার মিসেসের ছবি দিন, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে খুঁজবো। ধ্রুব এবার নিনিকার হাত চেপে ধরে হোটেলের দিকে নিয়ে যেতে লাগে। নিনিকা মৃদু স্বরে চিৎকার করলো, কি করছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ধ্রুব কিচ্ছু বলল না। নিনিকা হুমকি দিয়ে বলল, আমি কিন্তু চিৎকার করব। ধ্রুবর গলা শোনা গেল। করো, বউকে নিয়ে যাচ্ছি, তাতে কার কি। নিনিকার মুখ কাদো কাদো করে বলল, আপনার বউটা কে মশাই? আমার মতো সিঙ্গেল মেয়েকে কেন বারবার বউ বলছেন? ধ্রুব পেছন ফিরে অবাক স্বরে বলল, তুমি সিঙ্গেল? নিনিকা হ্যাঁ বলতে গিয়েও চুপসে গেল। মনে পড়লো নিজের রুমে বিয়ের সাজে মুখ দিয়ে কবুল বলার কথা। হাত দিয়ে সিগনেচারও করেছে সে। নিনিকাকে চুপ হতে দেখে ধ্রুব ঠোঁট বাঁকালো। চুপ হয়ে গেলে যে। আপনি কি চাইছেন বলুন তো? কে আপনি? ধ্রুব এবার দুকাত ধরে নিজের সাথে চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে বলল, কেন নাটক করছো মিসেস? আমি কোনো নাটক করছি না, আমি সত্যিই জানি না কে আপনি। নিনিকার স্পষ্ট উত্তরে ধ্রুব কিছু একটা ভেবে বলল, তুমি বিবাহিত না? নিনিকা এক মুহূর্ত থমকে গেল, তারপর মিনমিন করে বলল, হয়তো, কিন্তু তাতে আপনার কি? আমার কিছু না বলছো? নিনিকার রাগ বিরক্তি সব হচ্ছে, কিন্তু ভয় বলতে পারছে না। কি শক্ত শরীরের বাবা গো, তাকে চ্যাপ্টা করে দিতে সময় নিবে না। আমার বিবাহিত হওয়ার সাথে আপনার কিছু না হওয়ার কি সম্পর্ক জি? তোমার বরকে নিনিকা শেখ। নিনিকা সবকিছু থেকে বিরক্তি ঝরে পড়লো। কে জানে কোন শালা, আমি দেখিনি, তবে হবে কোনো হনুমান। আপনি তার কথা জিজ্ঞেস করছেন কেন? ধ্রুবর মাথায় বাজ পড়লো। তার বউ যে তাকে ছাড়িয়ে গেছে তাতে আর কোনো সন্দেহ নেই। প্রায় চিৎকার করেই বলল, ও মাই গড, তুমি আমাকে শালা বললে মিসেস? আমি দেখতে হনুমানের মতো। নিনিকার মুখ হা হয়ে গেল।
ধ্রুবের দিকে আর চোখে তুলে তাকাতে পারল না সে। হা করা মুখটা বন্ধ করে স্কার্টটা দুদিকে ধরে দৌড় দিল যান হাতে নিয়ে। দুপুরের হাওয়া ঝিরিঝিরি বৃষ্টিতে দার্জিলিংয়ের শুকনো মাটি কাদা হয়ে গেছে। তার উপর দিয়ে স্কার্টের দুদিকে উঁচু করে দৌড়ে যাচ্ছে একটা মেয়ে। নাম তার নিনিকা, ধ্রুব মাহবুবের ননির পুতুল। মেয়েটা কাদায় পা পিছলে ধপাস করে পড়ে গেল। চোখ মুখ খিচে ব্যথা সহ্য করলো। পেছনে তাকিয়ে দেখলো কিছু মিনিট আগেই শালা বলে সম্বোধন করা তার বর কাছাকাছি চলে এসেছে। নিনিকা তড়িৎ গতিতে উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। বরং হুমড়ি খেয়ে আরেকটু সামনে জমে থাকা পানিযুক্ত কাদামাটিতে পড়ে গেছে। সুন্দর মুখটা কাদা পানিতে ঢেকে গেল। ততক্ষণে এগিয়ে এসেছে তার বরটি, হাতে নিনিকার স্মার্টফোন, যেটা কিছুক্ষণ আগেই কেড়ে নিয়েছিল। নিনিকার বরমশাই ড্যানিম প্যান্টের পকেটে সেটা রাখলো। চুলে ঢেকে যাওয়া চোখ, তবুও সে পিটপিট করে দেখলো একজোড়া কালো শার্ট পরা হাত তাকে টেনে নিজের কোলে তুলে নিয়েছে। নিনিকা চোখ খিচে বন্ধ করে ফেললো। আকাশ থেকে বজ্রপাত ধরণীতে নামুক, পৃথিবী থমকে যাক, সে অজ্ঞান হয়ে যাক, এসব মিথ্যে হোক, ভাবনার মাঝেই নিজের মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব করলো সে। পুরুষটি ফিসফিস করে বলল, বরকে শালা হনুমান বলে পালাতে চাইলে এমনই হবে মিসেস। স্বামী সোহাগী হও, তা না পালিয়ে বেড়াচ্ছ। মেজর ধ্রুব মাহবুবকে চিট করার অপরাধে তোমাকে আমৃত্যু দণ্ডে দণ্ডিত করলাম। তুমি চাও বা না চাও, সারা জীবন তোমাকে ধ্রুব মাহবুবের বুকেই মাথা রাখতে হবে। আজ থেকে বিছানার বালিশ তোমার জন্য নিষিদ্ধ করলাম। নিনিকার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, সে তবুও চোখ খুলল না। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হেসে হোটেলে বুক করা রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রিসিপশনে পা রাখতেই বিকেলে সে রিসেপশনালিস্টে দেখতে পাওয়া গেল। সে এদিকেই তাকিয়ে আছে। ধ্রুব যখন রিসেপশন পেরিয়ে যাবে তখন সে উচ্ছ্বাস নিয়ে বলল, मेजर साहब ये कौन है आपकी बीवी? ধ্রুব রুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। নিনিকাকে সোজা ওয়াশরুমে নামিয়ে দিল। নিনিকা দেয়াল ঘেঁষে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুলে চোখ মুখ ঢেকে রেখেছে। ধ্রুব যত্ন করে চুল কানে গুজে দিল, গালে হাত রেখে বলল, ফ্রেশ হয়ে নাও, তোমার জামা কাপড় এনে দিচ্ছি। ধ্রুব 1 মিনিটের মাথায় এনে দিল। বেরিয়ে যেতেই নিনিকা শব্দ করে দরজা বন্ধ করলো। বন্ধ দরজার দিকে তাকিয়ে ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার মিসেসের সংস্পর্শে আসার পর থেকে সে শুধু হেসেই যাচ্ছে। হয়তো তার উপস্থিতি ধ্রুবর ভালো লাগছে। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হতেও সময় নিবে না। পবিত্র সম্পর্ক তাদের। নিনিকা শেখকে সে নিজের প্রতি দুর্বল করেই ছাড়বে। তখন দেখবে কিভাবে বর ছেড়ে পালিয়ে যায়। 20 মিনিট পর নিনিকা নিজের দিকে চোখ রেখে বের হলো। ধ্রুব দাঁড়িয়ে তখনও। নিনিকার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল, গালে হাত ডুবিয়ে অপলক তাকিয়ে থাকলো। তাকাবে না, দেখবে না আমার মিসেস। নিনিকা তাকাচ্ছে না। ধ্রুব মন খারাপ করলো। বাবার কথাই কি সত্যি? তবে তুমি আমাকে ভয় পেয়ে পালিয়ে এসেছো। নিনিকা আবার চোখ তুলে তাকালো। ধ্রুব উত্তরের আশায় নিজেও তাকিয়ে আছে, কিন্তু নিনিকা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। হয়তো নিজের বিয়ে করা বরকে দেখছে, যাকে না দেখে সে পালিয়ে এসেছিল। সময় অতিক্রম হলো। নিনিকা প্রায় 4 মিনিট পর মুখ খুলল। চেহারা আপনার মাশাআল্লাহ, ভয় নয়, আপনাকে দেখলে প্রেমে পড়া যায়। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, সুতরাং আপনাকে ভয় পেয়ে পালিয়ে এসেছি সেরকম কোনো ধারণা কারণ নেই। আপনার বাবার বলা কথাটা অবান্তর। কি সুন্দর গোছানো কথা। ধ্রুব মুগ্ধ হয়ে শুনল। তার বউ মিষ্টি করে গুছিয়ে কথা বলে, অথচ তখন বরের কথা জিজ্ঞেস করায় কি নাকি বলেছিল। হয়তো বেচারি ভাবতেই পারেনি সামনে দাঁড়ানো পুরুষটা তার নিজেরই বর হবে। তাহলে কিসের জন্য পালিয়ে এসেছিলে, তো বিয়ে করে? আপনাকে বলতে বাধ্য নই আমি। মুখের উপর জবাব পেয়ে ধ্রুবর চোয়াল কঠিন হলো। নিনিকা পুনরায় বলল, আপনি আমার কাছে কেন এসেছেন? কেন এসেছেন এখানে? আপনার সাথে সংসার করার ইচ্ছে থাকলে আমি তো পালাতাম না। সুন্দর চেহারা, হ্যান্ডসাম আছেন, মেয়ের অভাব হবে না। অন্য কাউকে দেখে বিয়ে করে নিতেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে কথা হজম করলো। নিনিকা বেরিয়ে যেতে চাইলে ধ্রুব হাত আঁকড়ে ধরলো শক্ত করে। শক্ত কণ্ঠে বলল, অনেক কথা বলে ফেলেছো, খেয়ে ঘুম দিবে আমার সাথে। কথা বলতেও এনার্জি প্রয়োজন, বাকিটা ঘুম থেকে উঠে রিল্যাক্স হয়ে বলবে। যদি কিছু ভুলে যাও আমি মনে করিয়ে দিব না হয় মিসেস। নিনিকার আগে ফুসফুস করতে লাগলো। আপনি কেন বুঝতে পারছেন না আজব? কি বোঝাতে চাও তুমি মিসেস? আমি
আমি চাইছি না আপনাকে, ইনফ্যাক্ট কাউকেই না। আমি যদি কাউকে লাইফে চাইতাম তবে সেদিন বিয়ে হয়ে যাওয়ার পরেও পালিয়ে আসতাম না। ধ্রুব ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দিল। নিনিকা কেঁপে উঠল। পুরুষালী শক্ত হাতটি তাকে নিয়ে বসালো বিছানায়। ছোট্ট টেবিল থেকে ঢেকে রাখা খাবার হাতে তুলে নিল। নিনিকা বুঝলো সে যখন ওয়াশরুমে ছিল তখন ধ্রুব খাবারের ব্যবস্থা করেছে। ধ্রুব ভাত মাখিয়ে নিজের বড় হাতের মুঠোয় বড় লোকমা নিনিকার মুখের সামনে ধরলো। নিনিকা চোখ বড় বড় করে বলল, এত বড় লোকমা আমার মুখ দিয়েই তো ঢুকবে না, খাওয়া তো পরের ব্যাপার। ধ্রুব ঠেসে ঠুসে ঢুকিয়ে দিল। নিনিকার গিলতে বড্ড কষ্ট হলো। কথা বলতে না পেরে চোখ দিয়ে শাসাতে চেষ্টা করলো কিঞ্চিত। ধ্রুব একের পর এক বড় লোকমা খাইয়ে তবেই থামলো। নিনিকার মনে হলো তার পেট এখনই ফেটে যাবে। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে বলল, স্লিম হওয়ার জন্য কম কম খাওয়ার দরকার নাই। তোমার হাজবেন্ড স্লিম থাকলেও তোমাকে ভালোবাসবে, মোটা হলেও তোমাকেই ভালোবাসবে মিসেস। নিনিকার মাথা ঘুরতে লাগলো। সে কোন জন্মে নিজের হাজবেন্ডের কথা ভেবে কম খেয়ে স্লিম হতে চেষ্টা করেছে। নিনিকার ভাবনার মধ্যে ধ্রুব হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসেছে। নিনিকার পাশে পা তুলে বসলো সাহেব হয়ে। হাতের মুঠোয় হাত নিয়ে বলল, নিয়ম যদি বলি তো আজ আমাদের প্রথম রাত, সেই জন্য বাসর রাত ধরে নেওয়া যেতে পারে। তোমার হাজবেন্ড তোমার জন্য অলওয়েজ রেডি মিসেস। আর ইউ ইন্টারেস্টেড? নিনিকা চোখ মুখ গরম হয়ে গেল। এ কেমন নির্লজ্জ স্বামী তার। ধ্রুব পুনরায় বলল, লজ্জা পাবে না? আমি তো তোমার লজ্জা ভাঙাবো, বলো। আপনি চুপ করবেন? ধ্রুব ঠোঁট উল্টালো। বলছো না কেন? নিনিকা মহা বিরক্ত নিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই, আপনি ঘুমিয়ে যেতে পারেন। ঘুমিয়ে যাব? ঠিক আছে। একটা বালিশ নিজের কোমরের নিচে রেখে আরেকটা মাঝামাঝিতে রাখলো সে। শুয়ে বুক পেতে নিনিকাকে ইশারা করলো। বলেছিলাম না তোমার জন্য বালিশ নিষিদ্ধ। নিনিকা ঢোক গিলল। এ কেমন জ্বালা! যেটা থেকে সে পালিয়ে বেড়াতে চেষ্টা করলো সেটাই তার সামনে। তাকেও মায়ের মতো স্বামীর সবকিছু মানতে হবে নাকি? নিনিকা পারবে না সেটা। সে প্রতিবাদী মেয়ে। এই শালা যদি বেশি বাড়াবাড়ি করে তবে সে এখানকার স্থানীয় পুলিশকে জানাবে, বলবে এই বেটা মেয়ে ধরা। ধ্রুব তখনও ইশারা করেই যাচ্ছে। মাঝে মধ্যে ঠোঁট চোখা করতে দেখা যাচ্ছে তাকে। নিনিকা নাক মুখ কুচকে বলল, এমন অশ্লীল ইঙ্গিত দিবেন না, ভালো ছেলের এসব দেয় না। ধ্রুব নিরীহ চোখে তাকালো। বউয়ের কাছে তো ভালো ছেলে হতে নাই। কে বলেছে? ও মাই গড মিসেস, তুমি জানো না পৃথিবীর সবচেয়ে ভালো ইনোসেন্ট ছেলেরাও বউয়ের কাছে নির্লজ্জ হয়। নিনিকা কিচ্ছু বলল না। আস্তে করে মাথা রাখলো বক্ষে। চোখ মুখ খিচে বন্ধ করে রইল। মনে মনে